Assalamu alaikum everyone. This is Isha Jahanmi with you guys. Thank you so much for joining my class and welcome to the class. তো আজকে আমরা পড়বো ফিগার্স অফ স্পিচ অ্যান্ড রাইম স্কিমের প্র্যাকটিস। ঠিক আছে, আমরা এই আহ, আজকে হচ্ছে কত নাম্বার ক্লাস? 4 নাম্বার ক্লাস, রাইট? তো এই 4 নাম্বার ক্লাসে এসে আমরা রাইম স্কিম কি সেটা জানি। রাইম স্কিম হচ্ছে ছন্দ, এটা আমরা জানি। ফিগার্স অফ স্পিচ কি এটাও আমরা জানি। তাহলে আমরা আজকে প্র্যাকটিস করব। যেহেতু আমাদের অলরেডি একটা কবিতা পড়া আছে, এই যে সনেট 73, উইলিয়াম শেক্সপিয়ারের, এখান থেকে কি আমরা অনেকগুলো ফিগার্স অফ স্পিচ দেখেছিলাম, ঠিক না? তাহলে চলো তারপরও আজকে আমরা এটা থেকে শুরু করি। তাহলে আমাদের দ্রুত হবে, যেহেতু আমরা এটা সম্পর্কে অলরেডি জানি, কবিতাটা আমাদের পড়া হয়ে গেছে। এখানে দেখো, এই যে ইয়েলো লিভস এর মাধ্যমে আমাদের চোখে একটা দৃশ্য এসে যায়। তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা ইমেজারি, এবং এইটা দ্বারা কবি কি বুঝিয়েছেন? আম, তার যে মৃত্যুর যে জীবনের শেষ সময় সেইটাকে বুঝিয়েছেন। তাহলে এটা হচ্ছে তার জীবনের শেষ সময়ের একটা সিম্বল বা প্রতীক। আবার এটাকে আমরা মেটাফোরও বলতে পারি এক অর্থে, কারণ ইয়েলো লিভস এর সাথে তার যে জীবনের শেষ সময়টাকে সে তুলনা করেছেন। এটা কি ইমপ্লিসিট তুলনা, মানে অস্পষ্ট তুলনা। তাহলে দেখো, এই ইয়েলো লিভসের কয়টা পরিচয় ফিগার্স অফ স্পিচের ক্ষেত্রে? একটা হচ্ছে মেটাফোর। তিনি মেটাফোর কিভাবে? এটা হচ্ছে তিনি তার জীবনের শেষ সময়টাকে গাছের যে হলুদ রঙের পাতা যেটা ঝরে যাবে সেই পাতার সঙ্গে তুলনা করেছেন। সেটা কি অস্পষ্টভাবে, এই জন্য এটা মেটাফোরও বলা যাবে। আবার এটা নাম্বার ওয়ান ইমেজারি। কেন ইমেজারি? কারণ এটার মাধ্যমে ইয়েলো লিভস পাতাটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তাহলে এটা একটা ইমেজারি। আবার ইয়েলো লিভস দ্বারা তার জীবনের শেষ সময়টাকে প্রতীকী রূপে হিসেবে বুঝিয়েছেন। তাহলে এটা একটা সিম্বলও হবে। এরপরে দেখো, আম, আর একটা যে আছে না, এই যে টুয়াইলাইট। টুয়াইলাইট কোথায়? এই যে টুয়াইলাইট, দেখো, ইন মি দাও সিয়েস্ট দ্য টুয়াইলাইট অফ সাচ ডে। ওই সকল দিনের তুমি শেষ মানে দিনের শেষ সন্ধ্যাটা তুমি আমার ভিতরে দেখতে পাচ্ছ। তার যে বিলাভড ব্যক্তি, তাকে তাকে বলতেছিলেন উদ্দেশ্য করে যে তুমি আমাকে দিনের যে শেষ সময়টা বা গোধূলি বা সন্ধ্যা, আমার ভিতরে সেই সময়টা তুমি দেখতে পাচ্ছ। এই যে গোধূলি বলেছেন কি, তার যে এটাও হচ্ছে একটা ইমেজারি, আবার এটা একটা মেটাফোরও। কারণ তার জীবনের শেষ সময়টাকে সে সন্ধ্যার সাথে তুলনা করেছেন। আবার এই যে টয়লেটের মাধ্যমে আমরা সন্ধ্যাবেলাটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তাহলে এটা একটা ইমেজারি প্লাস মেটাফোর, দুইটাই। তুমি যেটা তোমার মাথায় থাকবে ওটা একদম স্পষ্টভাবে লিখে তারপরে সুন্দর ব্যাখ্যা দিয়ে দেবে। এটা মেটাফোর। তিনি তার জীবনের শেষ সময়টাকে টয়লেটের সাথে তুলনা করেছেন অস্পষ্টভাবে, এজন্য এটা হচ্ছে মেটাফোর। আবার এটা হচ্ছে ইমেজারি, কারণ টয়লেট দেখলেই, মানে টয়লেট শব্দটা শুনে আমরা সন্ধ্যার কথা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এরপর দেখো, অ্যাজ আফটার সানসেট ফেড ইন দ্য ওয়েস্ট। এই যে অ্যাজ, অ্যাজ এবং লাইক। আচ্ছা, আগে মেটাফোরটা শেষ করি, তারপরে যাবো আমি সিমিলিতে। দেখো, ইন মি, গ্লোয়িং এর যে লাইনটা, গ্লোয়িং দেখো তোমরা কোথাও? এই যে গ্লোয়িং, ইন মি দাও সিয়েস দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার। এটার মাধ্যমেও দুইটা জিনিস প্রকাশ পায়, একটা হচ্ছে মেটাফর আর একটা হচ্ছে ইমেজারি। ঠিক আছে, এটা কিন্তু মেটাফর প্লাস ইমেজারি দুইটাই প্রকাশ পায়। এই যে গ্লোয়িং অফ সাচ ফায়ার, মানে কবির যে প্রাণশক্তি আর নির্বাণোন্মুখ যে আহ, কি বলে, আগুন, আগুনের সাথে সে এক কথায় তার জীবনের সময়টা শেষ হয়ে যাচ্ছে। আর আগুনও তো যখন জ্বলতে থাকে, জ্বলতে জ্বলতে একটা সময় শেষ হয়ে যায়। তো এই বিষয়টা তিনি এখানে ফুটিয়ে তুলছে যে আগুন যেভাবে শেষ হয়ে যাচ্ছে জ্বলতে জ্বলতে, আমিও ঠিক আমার জীবনের সেই শেষ সময়টায় চলে এসেছি, আমিও মারা যাব। এভাবে আর কি তিনি বুঝাইছেন। মানে এইটাও হচ্ছে একটা আপু মেটাফর। তাহলে তো এটা সিম্বল হয়। না, সিমিলি হচ্ছে স্পষ্ট। দেখো না না, সিমিলি সিম্বল সিম্বল। সিম্বল, হ্যাঁ সিম্বলও হয়, হ্যাঁ সিম্বলও হ্যাঁ হয়। হ্যাঁ, মানে প্রতীকটা তুমি ওইভাবে বলবা যখন, যে গ্লোয়িং অফ সাচ ফায়ার দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিজ ইউথ ডট ডট লাই। এই যে লাইনটা, এই লাইনটা সহ দিবা। কারণ এই যে অ্যাশের কথা বলা হয়েছে না, মানে পুড়ে ছাই হয়ে যাবে আর কি একটা সময়। তো তার জীবনটাও তো ওই আগুনের মতো শেষ হয়ে যাচ্ছে, মানে তিনিও মারা যাবে। আগুনটা যেমন শেষ হয়ে যাবে, তিনিও ঠিক একই রকমের মারা যাবে। তো এই বিষয়টা কি,
যখন সিম্বল বলবা তখন বলতে হবে যে সে কোন বিষয়টাকে প্রতীক হিসেবে বুঝাইছে। আবার যখন মেটাফর বলবা তখন বলবা যে এইটার সাথে সে তুলনা করছে। বুঝতে পারছো? আবার যখন ইমেজারি বলবা তখন বলতে হবে যে এই সেন্টেন্সটার মাধ্যমে বা এই অংশের মাধ্যমে আমাদের চোখে একটা ভিজুয়াল দৃশ্য, মানে একটা দৃশ্য ফুটে উঠেছে, এই জন্য এটা ইমেজারিও। বুঝা গেছে? এরপর দেখো হ্যাঁ আপু। আহ সিমিলি। সিমিলি যদি বলি, আচ্ছা সাইবা বুঝছো? ওই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো এই যে সিমিলি, সিমিলি আমরা কি জেনেছিলাম, সেটাও একটা তুলনা, কিন্তু সেটা হচ্ছে কি এক্সপ্লিসিট, মানে একদম স্পষ্ট ভাবে তুলনা করবে কবি। এই যে দেখো, অ্যাজ আফটার সানসেট ফেড ইন দা ওয়েস্ট, এই যে অ্যাজ দ্বারা কি তিনি যে তুলনা করেছেন, সেটা কি অ্যাজ দ্বারা, অ্যাজ এবং লাইক দ্বারা কবিরা তুলনা করেন, যখন এই তুলনাটা করা হবে সেটা হবে সিমিলি। মানে কবির যৌবন চলে যাওয়াকে সূর্যাস্তের সাথে তিনি তুলনা করেছেন, আর সেটা কি স্পষ্টভাবে তিনি তুলনা করেছেন, যে যেমন সূর্য অস্ত যায় পশ্চিম আকাশে, সেই বিষয়টা তিনি উল্লেখ করেছেন। তাহলে এই অ্যাজ এর মাধ্যমে যে, যেহেতু এটা স্পষ্ট তুলনা, তাই এই লাইনটা হচ্ছে একটা সিমিলি। বোঝা গেছে? তারপর আবার এই যে সানসেট, এটা ইমেজারিও, সানসেটের মাধ্যমে কি আমরা স্পষ্টভাবে আমাদের চোখের সামনে ভিজুয়াল এসে যায়। কিন্তু এখানে দেখো এই লাইনটার মধ্যে তুমি যদি একটা কবিতায় অনেকগুলো ইমেজারি থাকতে পারে, অনেকগুলো সিমিলি থাকতে পারে, মেটাফোর থাকতে পারে, কিন্তু তোমরা দেখবে তাৎপর্যপূর্ণ হয়ে কোনটা বেশি প্রকাশ পাইছে, এই যে অ্যাজ এর মাধ্যমে কি এখানে যে তুলনা করছে এইটা বেশি প্রকাশ পাইছে না, তাই তুমি এই লাইনটা যখন দিবা তখন এই সিমিলিটা উল্লেখ করবা বেশি। বুঝছো? আর যেখানে দেখবা স্পষ্টভাবে ইমেজারিটাই বেশি প্রাধান্য পাইছে, তাহলে ওইখানে ওই সেন্টেন্সটার ইমেজারিটা প্রকাশ মানে বেশি ফুটাই তুলবা। বোঝা গেছে? কারণ এই যেমন এখানে দেখলা ইয়েলো লিপস এর মাধ্যমে কি মেটাফোরও বুঝায়, আবার ইমেজারিও বুঝায়, আবার সিম্বলও এটা। তাহলে এই ক্ষেত্রে কোনটা বেশি তোমার তাৎপর্যপূর্ণ মনে হয় এই লাইনে, তুমি সেই বিষয়টাই বলবা। ঠিক আছে? উল্লেখ করবা, আর একটা কবিতা পড়ার পর নিজেই বুঝতে পারবা, মানে কয়েকটা কবিতা পড়ার পরে আইডেন্টিফাই করার পরে যে ফিগার্স অফ স্পিচ কোনগুলো, তারপর নিজেই বুঝতে পারবা এটা হচ্ছে সিমিলি, এটা হচ্ছে মেটাফর। যেহেতু এই সেন্টেন্সে অ্যাজ উল্লেখ রয়েছে অলরেডি, তাহলে এই সেন্টেন্সটাকে সম্পূর্ণকে তুমি বলবা কি এটা সিমিলি, এক কথায়। আরো যদি, যদি তুমি অন্য কোনো আহ, কি বলে ইমেজারি বা অন্য কোনো ফিগার্স অফ স্পিচ খুঁজে নাই পাইতে এই এই কবিতায়, তাহলে এই সানসেটকে তুমি ইমেজারি হিসেবেও উল্লেখ করতে পারতে, কিন্তু অত তো উল্লেখ করা মানে পরীক্ষার সময় দরকার হবে না। তুমি জাস্ট প্রত্যেকটা যে কয়টা আছে, ধরো সিমিলি আছে, মেটাফোর আছে, আহ সিম্বল আছে, ইমেজারি আছে, যে কয়টা আছে ওইগুলো উল্লেখ করে একটা একটা বা দুইটা দুইটা উদাহরণ দিবা, যে এইখানে আছে, এই সিমিলিটা এখানে আছে, আবার মেটাফোর এখানে আছে। তো সেক্ষেত্রে তুমি ওই সবগুলো দেওয়ার প্রয়োজন নাই। বুঝছো? এরপর দেখো আমরা যদি এরপরে যাই ইমেজারির ক্ষেত্রে, ইমেজারি তো বললামই যে ওইগুলো ইমেজারি, এছাড়াও আরেকটা ইমেজারি দেখো, এই যে বেয়ার রুইন্ড কোয়ার্স হোয়ার লেট দ্য সুইট বার্ডস স্যাং। এই যে সুইট বার্ডস স্যাং, এই যে কথাটা দেখো, যখন পাখিরা গান গায়, ওই যে কিচিরমিচির শব্দ আমরা শুনতে পাই না, তো এই যে সুইট বার্ড স্যাং এর মাধ্যমে আমাদের কি একটা ইমেজারি এসে যায় না, যে ওই যে কিচিরমিচির শব্দের যে ইমেজারি, মানে দৃশ্যটা, যে কিচিরমিচির শব্দ শোনা গেলে আমরা কি কানে শুনি না এটা, মানে এই কিচিরমিচির শব্দের যে দৃশ্যটা আমরা ভাবি, সে সেই দৃশ্যটা কি এই মানে ভাবি কিভাবে, অডিটরি। আচ্ছা, এটা হচ্ছে অডিটরি ইমেজারি। বুঝছো? কারণ কিচিরমিচির শব্দটা আমরা শুনতে পাই না কানের ভিতরে, তাহলে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে বিষয়গুলো প্রকাশ পায় কবিতায়, সেগুলো হচ্ছে মূলত ইমেজারি। তো এখানে শ্রবণের যে অনুভূতি, পাখির যে গান, ওই পাখির গানের মাধ্যমে কি এই যে শ্রবণের অনুভূতি এবং যে ওই দৃশ্যটা আমাদের মনের ভিতরে ফুটে ওঠে, তাই এটি হচ্ছে কি অডিটরি ইমেজারি। আর এইখানে যে ছিল ইয়েলো লিপস, এটা ছিল কি ভিজুয়াল, ভিজুয়াল ইমেজারি। বুঝছো? এটুকু কি বোঝা গেছে? আমি কি বুঝাতে পারছি বলো তো? হ্যালো? আপু আরেকবার রিপিট করেন। শোনো, ইমেজারির ক্ষেত্রে এই যে সুইট বার্ড স্যাং, পাখিরা গান গায়, এটা যখন আমরা ভাবি তখন কি আমার কানে একটা শব্দ আসে না, পাখির যে কিচিরমিচির শব্দ, আসে কিনা বলো? আমরা ভাবি না হ্যাঁ যে আপু। তাহলে এই যে শব্দ, যে শ্রবণের যে ইমেজারিটা, এটা হচ্ছে অডিটরি ইমেজারি। বুঝছো? শ্রবণের অনুভূতি, হুম। মানে এই যে দৃশ্যটা, পাখির কিচিরমিচির শব্দটা, এটা কি আমরা আসলে তো শুনি,
তাহলে এই সোনার দৃশ্যটাই তো আমাদের মনের ভিতর ফুটে ওঠে। তাই এইটা হচ্ছে, ইমেজারির মধ্যে আরো প্রকারভেদ আছে না আপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেজের মধ্যে প্রকারভেদ আছে। তো এটা হচ্ছে অডিটরি ইমেজারি, বুঝছো? হুম। এরপর দেখো, আরেকটা হচ্ছে এই যে বেয়ার রুইন্ড কোয়ার্স। এটার মাধ্যমে কি বুঝাইছে দেখো, গাছের যে ডালগুলো ধ্বংসপ্রাপ্ত গির্জার সাথে তুলনা করা হয়েছে। এই যে গাছের যে ডালগুলো, সেগুলো কি ধ্বংসপ্রাপ্ত, রুইন্ড কোয়ার্স, ধ্বংসপ্রাপ্ত গির্জার সাথে তিনি তিনি তুলনা করেছেন। আর এখানে এটাও কিন্তু একটা তুলনা। রুইন্ড কোয়ার্স, বেয়ার রুইন্ড কোয়ার্স, এটাও একটা তুলনা। আবার যখন রুইন্ড কোয়ার্স বলি, তাহলে কি আপনাদের চোখের সামনে ধ্বংসপ্রাপ্ত গির্জার কথা ফুটে ওঠে, দৃশ্যটা আসে। তাহলে এটা কি একটা ভিজুয়াল ইমেজারি, এটাও একটা ইমেজারি। শোনো, যদি মনে করো যে ইমেজারি গুলোর প্রকারভেদ তুমি বুঝতেছো না, সেক্ষেত্রে এক কথা ইমেজারি লিখে দেবা, তাতে কোনো সমস্যা নাই। এই যে সুইট বার্ড স্যাং, এটার মাধ্যমে পাখির যে কিচিরমিচির যে শব্দের দৃশ্যটা আমাদের চোখের সামনে ফুটে ওঠে না, যে পাখিরা গাছে গান করতেছে, তাহলে এটা যে ইমেজারি, এটা তো আর তোমার ভাবতে হইতেছে না যে এটা কোন ইমেজারি। তুমি যখনই দেখবা যে চোখের সামনে দৃশ্য ফুটে উঠতেছে, তার মানে ওটা একটা ইমেজারি ধরে নিবা। এই যে আমাদের রুইন্ড কোয়ার্স বলতে বুঝাইছে যে ধ্বংসপ্রাপ্ত গির্জা, তাহলে ধ্বংসপ্রাপ্ত গির্জার কি ছবি ফুটে ওঠে আমাদের চোখের সামনে, তাহলে এটাও একটা ইমেজারি। এরপর দেখো, আর একটা গুরুত্বপূর্ণ পার্সনিফিকেশন, মানে ফিগার্স অফ স্পিচ, সেটা হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন হচ্ছে কোনো বস্তুকে যদি আমরা মানুষের মতো আচরণ করে এটা বোঝাই, তাহলে সেটা হচ্ছে পার্সনিফিকেশন, মানে পার্সনিফাই করা, ব্যক্তি রূপদান দেওয়া, বুঝছো? তাহলে এই কবিতায় পার্সনিফিকেশনও রয়েছে। এই যে দেখো, আপন দোজ বাউস হুইচ শেক অ্যাগেন্স্ট দ্য কোল্ড, ওই যে গাছের ডালপালার কথা বলা হচ্ছে, সেগুলো কি ঠান্ডায় এই কাঁপছে, কাঁপা বুঝাচ্ছে। হ্যাঁ, এখন ঠান্ডায় কাঁপে কারা? মানুষেরা। তাহলে এই কাজটা কার? মানুষের। কিন্তু এখানে বুঝাইছে কি, যে ঠান্ডায় কাঁপতেছে কি ওই গাছের পাতাগুলো বা ওই গাছের যে ডালপালাগুলো, সেগুলো মানে গাছের ডালপালাগুলো কাঁপতেছে মানুষের মতো, মানে ঠান্ডায় কাঁপে মানুষ, গাছপালা তো আর কাঁপার কথা না। কিন্তু এখানে কবি বলেছেন কি, যে গাছের ডালপালাগুলো মানুষের মতো ঠান্ডায় কাঁপতেছে। তো এটা কি মানুষের মতো একটা আচরণ দিয়েছেন কবি এখানে, তাহলে এটা হচ্ছে এটা পার্সনিফিকেশন। তাহলে এই লাইনটা উল্লেখ করে বলতে পারবা যে এইটা হচ্ছে পার্সনিফিকেশন। বোঝা গেছে? এটুকু বুঝছো? হ্যাঁ আপু, বুঝতে পারছি। আচ্ছা, এরপর দেখো পার্সনিফিকেশন আরো একটা আছে, সেটা হচ্ছে এই যে ব্ল্যাক নাইট ডথ টেক অ্যাওয়ে, কালো রাত নিয়ে যাবে। এই যে নিয়ে যাওয়া, নিয়ে যাওয়াটা একটা কাজ। এই কাজগুলো করে কারা? মানুষে। কালো রাত তো আর কাজ করতে পারবে না, ওটা তো জাস্ট একটা বলছে। কিন্তু নিয়ে যাওয়ার কাজটা করতে পারে কে? মানুষে। কোনো কিছু নিয়ে যাওয়ার যে একটা কাজ, সেটা মানুষে করতে পারে, কালো রাত করতে পারে না। কিন্তু তারপর কালো রাতকে বলেছে যে নিয়ে যাবে। আহ মানে মানুষের মতো একটা আহ মানে কাজ করার যে ক্ষমতাটা, সেটা ব্ল্যাক নাইটকে কবি দিয়েছেন এখানে। তাহলে এই যে এতটুকু অংশ, এটা হচ্ছে একটা পার্সনিফিকেশন। ব্ল্যাক নাইটকে কবি এখানে পার্সনিফাই করেছে, ব্যক্তি রূপদান দিয়েছে, বুঝছো? এরপর দেখো, তারপরে ডেথ সেকেন্ড সেল দ্যাট সিলস আপ অল দ্য রেস্ট, এখানে রাগকে মৃত্যুর একটি রূপ দেওয়া হয়েছে, বা দ্বিতীয় সত্তা হিসেবে ধরা হয়েছে। ডেথ সেকেন্ড সেলফ, এই যে কালো রাতকে আহ যে সবকিছু গ্রাস করে। মানে উল্লেখ করবা কি এই থেকে এই পর্যন্ত, বুঝছো? এই যে লাইনটা যখন উল্লেখ করবো না, এই থেকে এই পর্যন্ত কালো রাতকে আহ তিনি পার্সনিফাই করেছেন, এবং যখন উদাহরণ দেবা তখন এই থেকে এই পর্যন্ত উল্লেখ করে দিবা। ঠিক আছে? এরপর দেখো, তোমাদের কি অ্যালিটারেশন মনে আছে? অ্যালিটারেশন হচ্ছে একই কবিতার একই সেন্টেন্সে যখন যতগুলো শব্দ থাকবে তার ভিতরে, মনে করো একটা শব্দ শুরু হয়েছে এ দিয়ে, এরপরে যদি আরো একটি শব্দ এ দিয়ে শুরু হয়, ওইটাই হচ্ছে অ্যালিটারেশন। মানে একটি শব্দ যখন একটি অ্যালফাবেট দিয়ে শুরু হবে, ওই একই অ্যালফাবেট দিয়ে যদি আরো একটি শব্দ শুরু হয় কবিতার একটি লাইনে, তাহলে ওইটাই হচ্ছে অ্যালিটারেশন। আবার এটা একের অধিকও হতে পারে, বুঝছো? তাহলে এই কবিতায়ও অ্যালিটারেশন রয়েছে, সেটা হচ্ছে এই লাইনে দেখো, এই যে বাই অ্যান্ড বাই ব্ল্যাক,
এই যে এতটুকু অংশ দেখো, এই এর এই বি, এই বি, আবার এই বি, তিনটা বি আছে কিন্তু পাশাপাশি। তাহলে এই যে একের অধিক কনসোনেন্ট সাউন্ড রয়েছে, তাহলে এটা হচ্ছে কি অ্যালিটারেশন। এটা বুঝছো? অ্যালিটারেশন মানে বি ধ্বনিটি এখানে বারবার ব্যবহার হয়েছে এই লাইনে, তাহলে এটা হচ্ছে কি, এটা অ্যালিটারেশন। অ্যালিটারেশনও একটি ফিগারস অফ স্পিচ। এইটুক বোঝা গেছে? হ্যাঁ আপু, বুঝতে পারছি। আচ্ছা, সাইবা কোনো কথা বলো না কেন, তুমি বুঝো কিনা এটা তো বলবা। হ্যাঁ আপু, বুঝছি। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো অ্যাপোস্ট্রফি, এখানে একটা অ্যাপোস্ট্রফিও রয়েছে। অ্যাপোস্ট্রফি যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে আমি বলি, অ্যাপোস্ট্রফি হচ্ছে সম্বোধন। কাউকে আমরা যখন সম্বোধন করি সেটাই হচ্ছে অ্যাপোস্ট্রফি। এক কথায় কবিতায় যদি কবি কাউকে সম্বোধন করে কথা বলে তাহলে সেটাই হবে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি খুবই সহজ একটা বিষয়। এখানে দেখো কবি কিন্তু প্রথম লাইনে সম্বোধন করেছেন দাও, এবং শেষের দিকেও তিনি সম্বোধন করেছে, এই যে দাই। আবার এই যে দাও, দাও মানে হচ্ছে তুমি, মানে ইউ। আর দাই হচ্ছে তোমার, দাই দাই লাভ মানে তোমার ভালোবাসা, আর দাও হচ্ছে তুমি। এগুলো কিন্তু আগের ইংলিশ, মানে অনেক আগের ইংলিশ। শেক্সপিয়ার ছিলেন সেই কত 16 শতকে ছিলেন, কুইন এলিজাবেথের সময়। তো ওই সময় যে ইংলিশগুলো এখন চেঞ্জ হয়েছে, দাও এখন ইউ হয়, আর দাই হচ্ছে ইয়োর, ইয়োর ইউজ করি, সেটা হচ্ছে দাই। এখানে দেখো দাও দ্বারা তিনি সম্বোধন করেছেন তার বিলাভডকে, তো এটা হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আর এখানে কি আছে? না, আর কোনো কিছু নাই, এগুলো জানলেই চলবে, বুঝছো? আর এখানের যে রাইম স্কিমটা, সাইবা আপন আমাকে একবার পড়া দিয়েছিল, তুমি আমাকে একটু রাইম স্কিমটা বলতে পারবে? এইখানে রাইম স্কিম কিভাবে বের করবা? জাস্ট 1 মিনিটের ভিতরে বল। দেখো এই 4টা লাইনের ভিতরে বের করবা কিভাবে, তুমি কি পারো? না আপু, অত ভালো পারি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাইম স্কিম তাহলে আমরা দেখবো না। দেখো রাইম স্কিম মূলত শেষের যে ধ্বনিটা উচ্চারিত হয় ওই ধ্বনির আমরা একটা নাম দেই। সেই নামটা হচ্ছে এ দিয়ে শুরু করি, আলফাবেট দিয়ে শুরু করি, প্রথম আলফাবেট। এরপরে যখন নতুন একটা সাউন্ড আসে তখন আমরা বি দিয়ে শুরু, বি দেই। মানে নাম দেওয়া লাগবে না একটা, তো নাম দেই, ABCD ব্যবহার করে নাম দেই। তো বি হোল্ড, এই যে ড, শেষে ড উচ্চারিত হয়েছে এই জন্য এটার নাম হচ্ছে, মানে এটার এ নাম দিয়েছি। শুরু করবোই আমরা এ দিয়ে। তো এই ছন্দের যদি এ নাম দেই, তাহলে এই একই ছন্দ যদি আবার আসে তাহলে সেটাও এ হবে। তাহলে এই যে কোল্ড, এই যে শেষে ড উচ্চারিত হয়েছে, তাহলে এটাও বি, মানে এটাও এ। এই এটা এ, আবার এটা এ। আবার এই হ্যাং, মানে হ্যাং শেষে যে একটা উ উচ্চারিত হয়েছে, এই স্যাং, স্যাংও সেম। তাহলে এটা যদি আমরা এই এর পরে যেহেতু আসছে, তাহলে এটা একটা নতুন ছন্দ, তাহলে এর নাম দিলাম বি। এরপর এটা যদি বি হয় তাহলে এটা হচ্ছে বি। এরকম করে আস্তে আস্তে বের করতে শিখবা, মানে ভিডিওগুলো দেখো, হ্যাঁ। এরপর দেখো, এটা আমি আর হ্যাঁ, দেখাইলাম না, দেখাইলাম না কেন, কারণ এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম সব সেম, এ বি এ বি, বি সি, এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। এটা হচ্ছে শেক্সপিয়ারের সনেটের সম্পূর্ণ রাইম স্কিম, মানে এটাই সে ফলো করেছে। তাই আমি আর এটা দেখাইলাম না, অন্য একটা দেখাবো না। আচ্ছা, এখানে আমি লিখে দিয়েছি যে কোনটা কি বুঝিয়েছে, এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। যখন ভিডিও দেখবে তখন স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখো, ঠিক আছে? এরপর দেখো, এই আর একটা কবিতা। এই কবিতাটা আমি এনেছি এই কারণে এটা একটা বিখ্যাত কবিতা, উইলিয়াম শেক্সপিয়ার মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। এই যে কবিতাটা একবার শুনো, তারপর আমি বলতেছি। এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি একটা সময় একটা জায়গায় ঘুরতে গিয়েছিলেন, হাঁটতেছিলেন, মানে উপত্যকা আছে না যে পাহাড়ের যে এলাকা, ওইসব এলাকায় তিনি ঘুরতেছিলেন আর কি। তো সেখানে তিনি একটা আহ দেখে, লেক মানে একটা দিঘি দেখে, এবং দিঘির চারপাশে অনেকগুলো ড্যাফোডিল ফুল ছিল। সেই ফুলগুলো দেখে তিনি খুব আনন্দিত ফিল করেছেন, এবং তার কবিতা লেখার ধরন হচ্ছে এরকম, তিনি কোনো একটা জায়গায় যাইতো, সেই জায়গার যে স্মৃতিটা, মানে ওই জায়গার যে অনুভূতিটা সে মনে রাখতো। পরে একটা সময় ওই জায়গার অনুভূতি মনে করে তারপরে তিনি কবিতা লিখতেন, বুঝছো? মানে তিনি আগে কোনো একটা জায়গায় গিয়েছিলেন, সেই মানে জায়গা যখন, প্রকৃতি হ্যাঁ নির্ভর এরকম কিছু একটা, বুঝি নাই। নেচার রিলেটেড, মানে প্রাকৃতিক রিলেটেড হ্যাঁ কবিতা। হ্যাঁ, তিনি
তিনি প্রকৃতি নিয়ে কবিতা লিখেছেন বেশি, এবং এজন্যই তাকে রোমান্টিক কবি বলা হয়। এবং তিনি কিন্তু ব্যক্তি যে রোমান্টিক পিরিয়ডটা শুরু করেছেন, বুঝছো? তিনি আর তার একটা বন্ধু রয়েছে, এরা দুইজনে মিলে রোমান্টিক পিরিয়ড শুরু করেছেন। এবং এই যে কবিতাগুলো, প্রকৃতি নিয়ে যে কবিতাগুলো, এগুলোই হচ্ছে রোমান্টিক পোয়েম। আর তার কবিতার ভাষা হচ্ছে হ্যাঁ। খুবই সহজ, সহজ ভাষায় তিনি লিখেন। বুঝা গেছে? আর তার কবিতার যে কবিতা মানে লেখাগুলো, সেগুলো হচ্ছে কি, আগে কোনো এক সময় কোনো একটা জায়গায় গিয়েছিলেন প্রকৃতির মাঝে, সেই জায়গার যে অনুভূতি তিনি অনুভব করেছিলেন, সেগুলো তার একাকী সময়ে তিনি আবার কবিতা রূপে মানে খাতায় লিখেছেন, এরকম। তো এইটা যেহেতু আগের কবিতা, এই জন্য দেখো এটা কিন্তু পাস্ট ফর্ম। এই যে আই ওয়ান্ডার্ড, এটা কিন্তু পাস্ট ফর্মে তিনি লিখেছেন, কারণ তিনি ওই জায়গায় গিয়েছিলেন। এখন এই সময় তো না, ওই সময় একটা জায়গায় গিয়েছিলেন, সেই সময়টা তিনি একাকী সময় তিনি লিখতেছেন। হ্যাঁ, এখন দেখো, তুমি ব্যাকগ্রাউন্ডটা জানলা যে তিনি কোন জায়গায়, একটা জায়গায় ঘুরতে গিয়েছিলেন, সেখানে দিঘির চারপাশে ড্যাফোডিল ফুলগুলো ছিল। সেই ফুলগুলো নিয়ে যে তিনি আকর্ষণ অনুভব করেছেন, যে অনুভূতি তিনি অনুভব করেছেন, সেগুলো তিনি এখানে ব্যাখ্যা করেছেন। এখন দেখো, এই যে প্রথম লাইন, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি ঘুরতেছিলাম একাকী মেঘের মতো। এখন বলো, এটা কোন ফিগার্স অফ স্পিচ? কে বলতে পারবে? এটা কোন ফিগার্স অফ স্পিচ? আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, অ্যাজ রয়েছে অলরেডি। সিমিলি সিমিলি। হ্যাঁ, সিমিলি, সিমিলি। পারফেক্ট। সিমিলি, ঠিক, এক্স্যাক্টলি। দেখো, কবি এখানে কি স্পষ্টভাবেই বলেছেন যে আমি মেঘের মতো করে, মেঘের সাথে তুলনা করেছেন, মেঘের মতো একাকী ঘুরতেছিলাম। দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস, যেটা আহ, ভেসে বেড়ায়। ভেলস হচ্ছে উপত্যকা, আর হিলস অর্থ পাহাড়, মানে পাহাড়ের চূড়ার উপর থেকে ভেসে বেড়ায়, মেঘের কথা বলতেছে। হোয়েন, আচ্ছা কবিতাটাকে পড়ি, তারপরে আমরা ফিগার্স অফ স্পিচ দেখবো, মানে তাহলে ভালো হবে। হোয়েন অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউড, এবং যখন আমি একটা সময় দেখেছিলাম একটা দলকে, এক দলকে, ক্রাউড একটা দল, এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, একটা দল দেখেছি, মানে ক্রাউড অর্থ ভিড়, আর এ হোস্ট অর্থ হচ্ছে দল। তো একটা ভিড় দেখেছিলাম যেখানে একটা দল ছিল, অফ গোল্ডেন ড্যাফোডিলস, সোনালী রঙের ড্যাফোডিলস ছিল। ড্যাফোডিলস হচ্ছে এক ধরনের ফুল, ছোট ছোট হলুদ রঙের হয়। তো তিনি বলছেন এটাকে গোল্ডেন রঙের। বিসাইড দ্য লেক বেনিথ দ্য ট্রিজ, লেকের পাশে, বিসাইড অর্থ পাশে, লেকের পাশে মানে দিঘির পাশে, বেনিথ দ্য ট্রিজ গাছের নিচে, ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং ইন দ্য ব্রিজ, বাতাসে কি নাচতেছিল, টু কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন, এবং আহ, তারার মতোই তারা নাচতেছিল বা জল জল করতেছিল, যেগুলো শাইন করে। এখানে তারার কথা বলতেছে, যেগুলো শাইন করে। অ্যান্ড টুইঙ্কল অন দ্য মিল্কি ওয়ে, মিল্কি ওয়েতে টুইঙ্কল করে, টুইঙ্কল মানে মিট মিট করা, বুঝছো? তো তাদের বলছে কি যে ড্যাফোডিল গুলো তারার মতোই, তারারা যেমন মিল্কি ওয়েতে মিট মিট করে এবং উজ্জ্বল ভাবে জ্বলজ্বল করে, ঠিক সেরকম তাদেরকে দেখতে মনে হইতেছে। দে স্ট্রেসড ইন নেভার এন্ডিং লাইন, তারা একদম সারিবদ্ধ হয়ে আছে, যেন এই লাইনটা কখনো শেষই হবে না। অ্যালং দ্য মার্জিন অফ এ বে, কিসের পাশে? এই যে লেকটা রয়েছে তার পাশে যে কি বলে তীর রয়েছে, সেই তীরের পাশ ঘিরে তারা রয়েছে, এটা বুঝাইছে। দেন 10,000 স আই অ্যাট এ গ্লান্স, 10,000 আমি দেখেছিলাম এক নজরে। টসিং দেয়ার হেডস ইন এ স্প্রাইটলি ডান্স, এবং তারা কি নাচার সময় মাথাটা উপরের দিকে তুলছিল, এটা বলছে। যে নাচার সময় ফুলগুলো যখন নড়তেছিল, তখন কি ফুলগুলো উপরের দিকে উঠছিল আবার নামছিল না, তো সেই কথাটা আর কি তিনি এখানে বলছেন। এবার দেখো, দা ওয়েভস বিসাইড দেম ডান্সড, তার তাদের পাশে যে ঢেউ ছিল, ওই যে দিঘির কথা বলতেছে, দিঘির যে ঢেউ ছিল, সেগুলো নাচতেছিল, কারণ বাতাসে তো দিঘির জলগুলো মানে পানিও নড়তে থাকে। বাট দে আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি, এরপর বলছে কি দেখো, যে বাতাসে ওরা যে নাচতেছিল, সেই নাচটা বেশি সুন্দর ছিল ওই দিঘির যে পানিটা যে নাচতেছিল তার থেকে। এই যে দে আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি, আনন্দের সাথে তারা ওই ওয়েভস এর যে আহ, ঢেউ মানে ঢেউয়ের যে নাচ, তার থেকে ভালো করছে, এটা বলছে। এ পোয়েট কুড নট বাট বি গে, একজন কবি আনন্দিত না হয়ে পারবে না। ইন সাচ এ জকার্ড কোম্পানি, এরকম হাস্যোজ্জ্বল কোম্পানি, কোম্পানি বলতে হচ্ছে সঙ্গীদের সাথে। তিনি বলছেন যে ওই ফুলগুলো তার সঙ্গী, তো এইরকম আনন্দময় সঙ্গীদের সঙ্গে থেকে একজন কবি আনন্দিত না হয়ে পারবে না।
আই গেজড অ্যান্ড গেজড, আমি তাকিয়েছিলাম এবং তাকিয়েছিলাম, বাট লিটল থট হোয়াট ওয়েলথ দ্য শো টু মি হ্যাড ব্রড। কিন্তু একটা ছোট্ট চিন্তা যে এই যে আহ দৃশ্যটি, এই দৃশ্যটি আমার কাছে কি সম্পদ নিয়ে এসেছিল, এটা সে তখন বুঝতে পারে নাই। ফর অফট হোয়েন অন মাই কাউচ আই লাই, এরপর তিনি বলেন মানে ওই যে সময়টা, ওই যে দৃশ্যটা, সেই দৃশ্যটা তিনি এনজয় করেছিলেন এবং তার কাছে ভালোও লেগেছিল, কিন্তু এই দৃশ্যটা তার কাছে কি সম্পদ নিয়ে এসেছে সেটা তখন তিনি বুঝতে পারেন। কিন্তু এখন তিনি বুঝতে পারতেছেন যখন হোয়েন অন মাই কাউচ আই লাই, যখন আমি আমার সোফায় শুয়ে থাকি, ইন ভ্যাকেন্ট অর ইন পেন্সিভ মুড, ভ্যাকেন্ট বলতে শূন্য বুঝায়, আর পেন্সিভ মানে বুঝায় মানে তিনি চিন্তিত অবস্থায় রয়েছে বা একটি কি বলে হতাশা বা দুঃখ অবস্থায় রয়েছে, দুঃখিত অবস্থায় রয়েছে, যে তার যখন মুডটা থাকে একটা পেন্সিভ মুডে থাকে বা শূন্য কোনো চিন্তা ভাবনাই থাকে না, সেরকম মুডে তিনি তাদের কথা মনে করেন। দে ফ্লাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই, সেগুলো আমার চোখে আমার যে মনের চোখ তার উপর ভেসে ওঠে। হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড, যেটা হচ্ছে একাকিত্বের একটা আশীর্বাদ। ব্লিস অর্থ আশীর্বাদ, সলিটিউড হচ্ছে একাকিত্ব, তো সেটা হচ্ছে কি একাকিত্বের একটা আশীর্বাদ। অ্যান্ড দেন মাই হার্ট উইথ প্লেজার ফিলস, এবং ওই দৃশ্যগুলো মনে করে আমার যে হৃদয় সেটা আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। অ্যান্ড ডান্সেস উইথ দ্য ড্যাফোডিলস, এবং আমার মনও কি ওই ড্যাফোডিলস এর সাথে নাচা শুরু করে, ওই আনন্দের সাথে নাচা শুরু করে। এটা খুবই সুন্দর একটা কবিতা। এবং দেখো এইখানে আমরা যদি ফিগার্স অফ স্পিচ দেখি, তাহলে দেখো এই যে সিমিলি এখানে দেখছো, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এই অ্যাজ এর মাধ্যমে কবি বলেছেন কি মেঘের মতো আমি একাকী ঘুরতেছিলাম, তো মেঘের সাথে তিনি তুলনা করেছেন, তাহলে এটা হচ্ছে একটা সিমিলি। এরপর দেখো কবি পার্সনিফিকেশনও ব্যবহার করেছেন এখানে। এই যে দাঁড়াও দেখাচ্ছি, কই গেল, এই যে ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং ইন দ্য ব্রিজ, এই যে ডান্সিং, ডান্স করে কারা, মূলত মানুষ করে, ঠিক না? তো ড্যাফোডিল গুলো হচ্ছে ফুল, ওরা তো আর মানুষ না। তো কবি এখানে বলেছেন যে ড্যাফোডিলরা নাচতে ছিল, তাহলে নাচার কাজটা মূলত মানুষে করে, কিন্তু এখানে ড্যাফোডিলের কথা বলা হয়েছে। তাহলে কবি কি এখানে ব্যক্তি রূপদান দিয়েছে, মানে পার্সনিফিকেশন এটা, মানে কবি ড্যাফোডিলকে পার্সনিফাই করেছেন, তাহলে এটা একটা পার্সনিফিকেশন। ডান্সিং ইন দ্য ব্রিজ, এটা হচ্ছে একটা পার্সনিফিকেশন। তো এখানে কোনো সন্দেহ আছে তোমাদের যে এটা একটা পার্সনিফিকেশন? না আপু। আচ্ছা, এরপর দেখো আর একটা পার্সনিফিকেশন, টসিং দেয়ার হেডস ইন এ স্প্রাইটলি ডান্স, তারা নাচার সময় কি তাদের মাথাগুলো উপরে তুলতেছিল, এই যে উপরে তোলার যে কাজটা, এটা কি মানুষের কাজ, তাহলে এই যে লাইনটা এটাও কি একটা পার্সনিফিকেশন। এরপর চলো যাই হাইপারবোলে। হাইপারবোল মনে আছে মেবি, হাইপারবোল হচ্ছে অতিশায়ন বা অতিরঞ্জন, মানে একটু বেশি করে বলা, অতিরিক্ত বলা, হ্যাঁ। হুম। এই যে দেখো 10,000 স আই এট এ গ্লান্স, মানে আমি একবার কি যে মানে এক দৃশ্যে, মানে একবার তাকিয়ে তিনি দেখেছিলেন কি 10,000 ফুল দেখেছিলেন। এখন তিনি এক এক মানে একবার তাকিয়ে এসে তিনি 10,000 দেখবেন, এটা কি তিনি গুনেছিলেন? আদৌ তো তিনি গুনে দেয়, আর ওখানে যে 10,000টা আছে তাও তো শিওর না, বুঝছো? তাহলে কি এটা অতিরিক্ত করে বলছেন না যে অনেকগুলো, একটি কবি বুঝিয়েছেন কি তিনি অনেকগুলো দেখেছেন, তো সেই অনেকগুলো দেখেছেন বলতে যে তিনি বলেছেন কি 10,000 আমি দেখেছিলাম এক দৃশ্যে, মানে একবার একবার তাকিয়ে, বুঝছো? তাহলে এটা কি একটা হাইপারবোল। আবার দেখো এই যে একটা কথা, দে স্ট্রেসড ইন নেভার এন্ডিং লাইন, তারা ছড়িয়ে আছে কি একদম যেন সীমাহীন লাইনে, মানে অশেষ লাইনে, তাহলে এটাও কি একটা হাইপারবোল, কারণ ওটা তো একটা শেষ রয়েছে, মানে সমাপ্তি রয়েছে, কিন্তু তিনি বলেছেন কি নেভার এন্ডিং লাইন, এটাও একটা হাইপারবোল। তবে একটা কথা আছে, এই কবিতায় যে 10,000 স এট এ গ্লান্স, এটা কি হাইপারবোল হিসেবে মানে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ এই লাইনটা মানে বেশি ফেমাস, বুঝছো? এটাও ওই যদি তুমি দেখো তাহলে এটাও হচ্ছে একটা হাইপারবোল। আবার এইখানে দেখো সিমিলি কিন্তু আরেকটা আছে, এই যে কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন এন্ড টুইঙ্কল অন দ্য মিল্কি ওয়ে, এটাও কিন্তু সিমিলি। এই যে অ্যাজ এর মাধ্যমে কি তুলনা করেছেন তারাদের সাথে, ওই ওগুলোর মানে কি বলে ড্যাফোডিল গুলোর সাথে, তাহলে এটাও একটা সিমিলি। এরপর দেখো আমি যদি বলি ইমেজারি, আর এই যে দেখো এটাকে যদি তুমি সিমিলি বলো সিমিলি, এছাড়া এই যে দ্য স্টার্স, এই স্টার্স এর মাধ্যমে কি আমাদের চোখে আহ দৃশ্য ফুটে আসে কিনা বলো, এবং এই যে দ্যাট শাইন অ্যান্ড টুইঙ্কল,
অন দ্য মিল্কি ওয়ে, মিল্কি ওয়েতে যে মিট মিট করে জল জল করে, তাহলে কি আমাদের চোখের সামনে একটা দৃশ্য ফুটে ওঠে না যে আকাশে তারা রয়েছে, তারা মিল্কি ওয়েতে জল জল করতেছে বা মিট মিট করতেছে, এগুলো আমাদের চোখের সামনে দৃশ্য ফুটে ওঠে। তাহলে এটা কি একটা ইমেজারিও বটে। ঠিক আছে, এরপর হ্যাঁ আপু, দেখো। আর এটা হচ্ছে কি, আপু একটা কোশ্চেন, হ্যাঁ, বলো। এটা হচ্ছে তো সিমিলির সাথে সাথে হাইপারবোলও হতে পারে। যেমন? এই যে এই জায়গায় তো হইছে গিয়া ওই ড্যাফোডিল ফুলগুলারে ওই যে কি জানো, না না, দা তুলনা করছে। স্টার। শোনো, হাইপারবোল যখন তুমি তুলনা করবা তখন আর হাইপারবোল আসবে না। হাইপারবোল হচ্ছে একটা জিনিসকে বেশি করে বলা, সেটা হচ্ছে হাইপারবোল। আর তুলনা করা আর হাইপারবোল মিক্স করে ফেলা তুলনা না, করা হয়েছে, মানে হ্যাঁ। এটা সেটা হাইপারবোল না। অতিরঞ্জন না? হ্যাঁ, তবে হাইপারবোল যদি হচ্ছে এই এসটা অতিরঞ্জন না বা থাকতো, অতিশয়ন। এস যদি না থাকতো তাইলে তো আমরা এটাকে হাইপারবোল বলতে পারতাম। তা তো বলতে পারি না, হয়তো হয়তো বা, কিন্তু এটা ইমেজারি আসতো তাইলে, ইমেজারি আসতো বেশি। বুঝছো? না, কারণ আমি কেন দেখো। বললাম ওইটা হচ্ছে ওই ফুলগুলারে হচ্ছে ওই যে মিল্কি ওয়ের স্টার ওগুলার সাথে তুলনা করছে না, হুম। আমার মনে হলো যে মানে অতিরিক্ত। কিন্তু যখন তুমি তুলনা করবা, সেটা তো তুলনাই, সেটা হুম। তো বাস্তব না। তুমি তুলনা করতে পারো যা কিছুর সাথেই, কিন্তু সেটা তো তুলনাই করে ফেলছো, তো সেটা তো আর হাইপারবোল হবে না। হাইপারবোল হবে যখন তুমি অতিরিক্ত কিছু বলবা, কোনো একটা সেন্টেন্সে যখন অতিরিক্ত কিছু বলবা। এই যেমন 10,000 স এট এ গ্লান্স, এক নজরে কি তুমি 10,000 দেখতে পারবা? তুমি কি গুনছো বা, মানে এটা অতিরিক্ত বলে ফেলছে না। আর ওখানে 10,000টা আছে, এটা কি কবি জানেন? মানে এই যে অতিরিক্ত কথাটা, হ্যাঁ, এটা এর হচ্ছে কম হতে যাইয়া, পারে, বেশি হতে পারে। হ্যাঁ এটা হচ্ছে যাইয়া অতিরঞ্জন বা অতিশায়ন। বুঝছো? হুম। আবার এই যে দে স্ট্রেসড ইন নেভার এন্ডিং লাইন, এটাও কি বেশি বলে ফেলছে না? কারণ ওরা তো অশেষ, মানে একদম সীমাহীন লাইনে তো আর নাই এক সারিতে। মানে কবি বলছেন যে তাদের যেন লাইন শেষই হচ্ছে না, কিন্তু আসলে তো ওটার একটা শেষ রয়েছে, কিন্তু কবি বলছেন কি ওগুলোর শেষ ছিল না। তাহলে এটাও একটা হাইপারবোল, এটাও কিন্তু তুমি হাইপারবোল বলতে পারবা। বুঝছো? আর কিন্তু যখন তুলনা করবে তখন তো তুলনা করেই ফেলছে, যে ওটা তো এই তুলনা, তুলনা আর হাইপারবোলের মধ্যে পার্থক্য আছে। বুঝছো? বুঝাইতে কি পারছি? হ্যাঁ আপু, বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো, আমরা যাই অ্যালিটারেশনে। অ্যালিটারেশন কই যেন ছিল, দাঁড়াও, হাই হিলস যেন কোনখানে ছিল। এই যে এই দেখো, এই যে হাই, আবার এই হিলস, এই যে এইচ, এইচ, একই সেন্টেন্সে যদি আহ একের অধিক শব্দের শুরুর যে আলফাবেট সেটা যদি একই হয়, সেটাই হচ্ছে হাইপার অ্যালিটারেশন। বুঝছো? তাহলে এই যে দুইটা শব্দের শুরুতে এইচ আছে না, এই একটা এইচ, এটা এইচ, তাহলে এটা হচ্ছে একটা হাইপারবোল। ঠিক আছে? হাইপারবোল হ্যাঁ না, আপু, আর এই অ্যালিটারেশন, থার্ড, অ্যালিটারেশন। হ্যাঁ, অ্যালিটারেশন। এই জায়গা তো হাইপার আছে, কি? এই যে 3 নম্বর স্ট্যান্ডাতে, আই গেজড অ্যান্ড গেজড বাট হ্যাঁ, এখানেও আছে এই যে আই গেসড এন্ড গেসড, এই যে জি। এই তো সাবাস, তুমি তো ধরে ফেলছো। তার মানে কি, এটা কি অ্যালিটারেশন? এই যে জি, জি, যেখানেই দেখবা একটা সেন্টেন্সে মানে দুইটা শব্দের শুরুতে একই আলফাবেট থাকবে, সেটাই হচ্ছে অ্যালিটারেশন। এক কথায় একের অধিক থাকলেই হয়েছে, সেটা তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, বুঝছো, দুইটা হইতে পারে। তাহলে এটা হচ্ছে কি হাইপারবোল। বোঝা গেল? আর এই কবিতাটার যদি রাইম স্কিম দেখি, দেখো তোমরা যখন রাইম স্কিম দেখবা, রাইম স্কিমের কথা মাথায় রাখবা এই জিনিসটা, যে রাইম স্কিম বিভিন্ন ভাবে হইতে পারে। পেট্রার্কার পেট্রার্কান সনেটের রাইম স্কিম এক রকমের, শেক্সপিয়ারিয়ান আর স্পেন্সারিয়ান এদের সনেটের রাইম স্কিম এক রকমের। এছাড়াও তো রাইম স্কিম হয়, ছন্দ দিয়ে তো কবিরা লেখেনি। এখন এইটা তো একটা সনেট না, কারণ এখানে তো 14 লাইনের বেশি আছে, এটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে কি স্ট্যানজা আকারে হয়েছে, এই একটা স্ট্যানজা, এই একটা স্ট্যানজা, এই একটা স্ট্যানজা, এরপর আবার এই একটা স্ট্যানজা। প্রত্যেকটা স্ট্যানজা কি 6টা লাইন রয়েছে। তো এই 6 লাইনের স্ট্যানজায় কবিরা সাধারণত স্ট্যানজা ভিত্তিক রাইম স্কিম ফলো করে। যে ধরো এই স্ট্যানজায় যে রাইম স্কিম ব্যবহার করবে, আবার এই স্ট্যানজা সেই একই রুলে ব্যবহার করবে, কিন্তু ছন্দ কিন্তু এক হবে না। রুল এক হবে কিন্তু ছন্দ না। আমি দেখাইতেছি, দেখো। এই যে ক্লাউড, ক্লাউডের শেষে হচ্ছে কি ডি, তাহলে আমরা কি প্রথম, যেহেতু এটা প্রথম ছন্দ, তাহলে এটাকে এ দিলাম। আচ্ছা, আমি এটা লিখে দেই, ঠিক আছে? দেখো যে ক্লাউড, ক্রাউড। ক্লাউডের শেষে ড উচ্চারিত হয়েছে, ক্লাউড, ড। এটা কি একটা হুম। নতুন একটা
ছন্দ। তাহলে এই ছন্দের সাথে আবার মিলেছে কি দেখো, ক্রাউড, ডি। এটাও কি ড উচ্চারিত হয়েছে, ডি। হ্যাঁ তাহলে এটাও কি এ, বুঝছো? এরপর দেখো হিলস, এই যে শেষে স, হিলস, তাহলে এটা কি বি, বি ধরলাম, নতুন ছন্দ আসছে না, তাই এটাকে বি ধরলাম, কারণ এই ডি এর সাথে তো মিল নেই, তারপর যদি নতুন ছন্দ বি। আসছে এই জন্য বি। এরপর এই ডিলস, হিলস, হ্যাঁ এই ড্যাফোডিলস, এটাও কি বি। হ্যাঁ ঠিক আছে। এরপর হ্যাঁ দেখো ট্রিস আর ব্রিজ, এই দুইটার শেষের ছন্দ কি সেম, ট্রিস, ব্রিজ। ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি সি, নতুন ছন্দ যেহেতু। সি কি বোঝা যায়? এটা সি বুঝছো, ঠিক আছে। তারপরে না, এটাও সি, এটাও সি। তাহলে ট্রিস, ব্রিজ। এরপরে দেখো এই স্ট্যান্ডার তুমি সাউন্ড পাইলা, এরপরে এই স্ট্যান্ডার দেখো, এই শাইন, লাইন, বে, আর ওয়ে, বে, গ্লান্স, ডান্স, এটাও কিন্তু সেম রাইম স্কিম ফলো করছে। দেখো এটাকে ধরবা এ, এটাকে ধরবা বি, আবার এটাকে ধরবা এ, আবার এটাকে ধরবা, আমি বলতেছি কেন হয়েছে, আগে লিখে নিই। এই তারপর এটাকে ধরবা সি, আর এটাকেও সি। এখন সি। দেখো, বলতে পারো যে আপু এ তো আগে নিয়ে ফেলছি, তাহলে আবার কেন নিলাম? কারণ হচ্ছে দেখো তিনি স্ট্যানজা ওয়াইজ রাইম স্কিম ফলো করেছেন। প্রথম স্ট্যানজায় যেরকম রাইম স্কিম তিনি রেখেছেন, দ্বিতীয় স্ট্যানজায় তিনি একই রাইম স্কিম রেখেছেন। যে শাইন, লাইন মানে প্রথম লাইন, দ্বিতীয় স্ট্যানজারও প্রথম এবং তৃতীয় লাইনের ছন্দ এক, যেমনটা প্রথম স্ট্যানজায় ছিল যে প্রথম এবং তৃতীয় লাইনের ছন্দ এক। ঠিক আছে। আবার দ্বিতীয় এবং চতুর্থ লাইনের ছন্দ এক। আবার প্রথম স্ট্যান্ডায় দ্বিতীয় এবং চতুর্থ লাইনের ছন্দ এক, আর শেষের দুইটা ছন্দ এক। আবার দ্বিতীয় স্ট্যান্ডায়ও সেম, দ্বিতীয় শেষের দুইটা লাইনের ছন্দ এক। আবার সেম প্রত্যেকটা স্ট্যান্ডায় তিনি একই কাজ করেছেন। দেখো এই দে, গে, এই দুটা এ, গ্লি, কোম্পানি, এই যে ই, কোম্পানি, গ্লি, এই দুটা ছন্দ এক, এই যে বি, আর এটাও বি। এবার থট, ব্রড, এই দুটাও সি, সি। এই পরের স্ট্যান্ডার সেম কাজ করছেন তিনি, এটাও এ, এটাও এ। লাই, আই, মুড, সলিটিউড, ফিলস, ডিলস। বুঝা গেছে? তার মানে যখন তোমরা যদি রিডিং স্কিলে অপরিচিত কোনো কবিতা পাও, সেক্ষেত্রে দেখবা ওখানে স্ট্যানজা অনুযায়ী আছে কিনা। যদি স্ট্যানজা দেখো, তারপরে দেখবা যে স্ট্যানজা, প্রত্যেকটা স্ট্যানজায় তিনি একই ছন্দ ব্যবহার করেছেন কিনা, তাহলে তুমি ওই অনুযায়ী রাইম স্কিম লিখবা। আর যদি দেখো যে না একই ছন্দ ইউজ করে নাই, তখন নতুন করে ছন্দ দিবা। এই সি এর পরে ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, মানে যতদূর তুমি যাইতে পারো যাইতে পারবা, সমস্যা নাই। কিন্তু বড় কোনো কবিতা তোমাকে এমনিতেই দিবে না, ছোট কবিতাই দিবে। এটুকু বুঝতে পারছো? তাহলে ছন্দ বের করাটা শিখবা 100%, কারণ রাইম স্কিম তোমার লাগবেই, লাগবে। এরপর দেখো, আহ আচ্ছা আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করি, বুঝছো? আবার নেক্সট ক্লাসে বাকি অংশ দেখবো না আমরা। আচ্ছা আপু, আপনি কি অসুস্থ? হ্যাঁ আমার জ্বর। হ্যাঁ বোঝাই যায় মানে কথায়। হ্যাঁ জ্বর আসছে এই জন্য। আর তারপরেও ভাবি যে ক্লাস মিস না দেওয়াই ভালো, এই জন্য এই জন্য আর কি। এগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিও ভিডিওর সময়, হ্যাঁ। আর আমরা নেক্সট ডে এই কবিতাটা পড়বো, এই কবিতাটা অনেক সুন্দর একটা কবিতা, হ্যাঁ। ওজাইমেন্ডিয়াস, এটা